মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন নবম পর্ব। বিপদ ঘটল না। শেষ মুহূর্তে রবির চৈতন্য ফিরে এলো। তিনি কেঁপে উঠলেন। দ্রুত অন্য পাশে সরে গিয়ে আস্তে আস্তে নামিয়ে রাখলেন সেই মূর্তি। সমস্ত প্রেক্ষাগৃহ করতালির ধ্বনিতে ফেটে পড়ল। অভিনয়ের শেষে নাটকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে একটি করে মোহর উপহার দিলেন মহারাজ। কিন্তু আর বেশি দেরি করলেন না। নিজেই আগে আগে গিয়ে উঠলেন জুড়ে গাড়িতে। ফেরার পথে তাকে গম্ভীর মনে হল। বাড়িতে এসেও মহিম যখন উচ্ছ্বসিতভাবে নাটকটির প্রশংসা করছে, তখন তাকে বাধা দিয়ে মহারাজ বললেন, চুপ কর। কলকাতার লোক সবকিছু ভালো পারে, আমরা পারি না কেন? ত্রিপুরাতে এমন নাটক হয় না কেন? আমরা কম কিসে? কথাটা শুনে মহিম থতমত খেয়ে গেল। কিন্তু উত্তর তো দিতে হবে মহারাজকে। একটু মৃদুস্বরেই বলল, আজ্ঞে মহারাজ, আমাদের ওখানে যে চর্চা নেই, কলকাতায় এরা সবকিছুই অনেক আগে শুরু করেছেন। আমাদের ওখানে চর্চা শুরু করিসনি কেন? তোরা লেখাপড়া শিখেছিস কি কমবে? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মহারাজের মেজাজ বিগড়ে গেলে তখন আর কোনো কথা বলা চলে না। তিনি দূর হয়ে যেতে বললেও দাঁড়িয়ে থাকতে হবে। চলে গেলে আর বকুনি দেবেন কাকে? নিজের বুকে হাত বোলাতে বোলাতে তিনি আরো কয়েকবার ওই একই কথা বলতে লাগলেন। তারপর বললেন, সব ব্যবস্থা করো। আমি 2-1 দিনের মধ্যেই ত্রিপুরায় ফিরে যেতে চাই। আমার প্রাসাদে আমি একখানা স্টেজ বানাবো। এই বিসর্জন নাটক দিয়েই শুরু হবে। কে কে পাঠ করবে? আজ্ঞে, সেরকম লোক খুঁজলে পাওয়া যাবে। খুঁজলে পাওয়া যাবে মানে কি? কোথায় গরু খোঁজা খুঁজবি? নিজের দিকে চাইতে জানিস না? তুই সাজবি জয়সিংহ, আমি রঘুপতি, রাধারমন গোবিন্দমাণিক্য। না, বড় রোগা, ওকে মানাবে না। ও মন্ত্রী হোক বরং। নরধ্বজকে দিয়ে ট্রাই করতে হবে। বাড়িতে বিসর্জন বই আসে না? নিয়ে আয়, দেখ রবিবাবুর চেয়ে আমি ভালো পারি কিনা। বুকে হাত বোলাতে বোলাতে মহারাজ পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। মহিম দৌড়ে গিয়ে নাটকটি নিয়ে এলো। মাঝখানের একটা পৃষ্ঠা খুলে মহারাজ বললেন, আমাদের ওখানে অভিনয় হবে, কলকাতার লোক দেখতে যাবে। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ত্রিপুরা কোনো অংশে কম নয়। এইখানটা শুনে দেখ। সত্য কেন না বলিব? আমি কি ডরাই সত্য বলিবারে? আমার ইয়ে কাজ। প্রতিমার মুখ ফিরায়ে দিয়েছি আমি। কি বলিতে চাও বলো। বলতে বলতেই বইটা হাত থেকে খসে পড়ে গেল আগে। তারপর দুলতে দুলতে মহারাজও ঝুপ করে মুখ থুবড়ে পড়লেন মাটিতে। মহিম ছুটে এসে দেখল মহারাজের নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, ঠোঁটের পাশে ফেনা। মহারাজ ফিসফিস করে বললেন, বুক ফেটে যাচ্ছে, মুখ ফেটে যাচ্ছে। আমাকে শিগগির ত্রিপুরায় ফিরিয়ে নিয়ে চল মহিম, নইলে আর বুঝি আমার ফেরা হবে না। সত্যি আর ফেরা হলো না। এরপর কয়েকদিন জমে মানুষে টানাটানি চলল। 5 জন বিখ্যাত চিকিৎসক পালা করে বসে রইল তাঁর শিয়রের পাশে। কেউই আর ভরসা দিতে পারছেন না। মহারাজের গুরুতর পীড়ার সংবাদ শুনেও রবি আসতে পারলেন না। সেদিন অত বড় একটা কালী মূর্তি হ্যাঁচকা টানে তোলার জন্য তাঁর কোমরে চোট লেগে গেছে। তিনিও শয্যাশায়ী, সারা গায়ে ব্যথা। মহারাজ আচ্ছন্ন অবস্থায় রইলেন দিনের পর দিন। মাঝে মাঝে নিজের মনের কথা বলেন। তাঁর প্রথমা রানী ভানুমতিকে যেন চোখের সামনে দেখতে পান।
ডাকেন তাঁর নাম ধরে। ভানু, ভানু এসেছিস? ভানু। রাধা কিশোরের কাছে খবর গেছে, তিনি এখনো এসে পৌঁছতে পারেননি। কুমার সমরেন্দ্র আগেই রওনা দিয়েছিলেন বলে এসে গেছেন। তিনি পিতার পাশে বসে থাকেন। মহারাজ মাঝে মাঝে তার মাথায় হাত দিয়ে বিকারের ঘোরে বলেন, তোর মাকে কথা দিয়েছিলাম, তুই রাজা হবি, সিংহাসন ছেড়ে উঠবি না। 17 দিন পর মহারাজের অবস্থার আবার খানিকটা পরিবর্তন হল। পুরো চোখ খুলে তাকালেন, নিঃশ্বাসও স্বাভাবিক। পাত্র মিত্ররা উৎফুল্ল হয়ে ভাবল মহারাজ তাহলে আবার সংকট কাটিয়ে উঠবেন। কিন্তু সাহেব ডাক্তার বলে গেল, এই সময়টায় বেশি সাবধানে থাকবেন, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। অনেকগুলি বালিশে ঠেসান দিয়ে বসে মহারাজ ফলের রস খেলেন চুমুক দিয়ে। একটু তামাক খেতে চাইলেন। মহিমকে বললেন, হ্যাঁ রে, আমি ত্রিপুরায় ফিরতে পারবো না আর। আমার জীবনে আমি অনেক সাধই মিটিয়েছি, বৃন্দাবন দর্শন করে এসেছি, দাঙ্গা হাঙ্গামা দমন করে রাজ্যে শান্তি এনেছি, পিতৃপুরুষের সিংহাসন কলঙ্কিত করিনি। আমি যে ফটোগ্রাফগুলো তুলেছি সেগুলো যত্ন করে রাখিস। মহিম, আমার ছোট রানী এখনো নেহাত বালিকা, দেখিস যেন তার অযত্ন না হয়। কথা বলতে বলতে থেমে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন মহিমের দিকে। তার দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। একটু পরে তিনি আবার ধরা গলায় বললেন, শুধু দুটো অতৃপ্তি রয়ে গেল। যদি ত্রিপুরার মাটিতে শুয়ে শেষ নিঃশ্বাস ফেলতে পারতাম, আর সেই যে দাসীটি, কি যেন নাম, শুয়ে শুয়ে তার গান শুনতে চেয়েছিলাম, সে কিছুতেই রাজি হলো না। আমি কি দোষ করেছি তোরা তাকে আনতে পারলি না? মহিমের চোখে জল এসে গেল। তখনই সে ছুটে গেল অর্ধেন্দু শেখরের কাছে। এমারাল্ড থিয়েটার বন্ধ হয়ে গেছে। প্রায় সর্বশান্ত অবস্থায় অর্ধেন্দু শেখর আপাতত বেকার হয়ে বসে আছেন বাড়িতে। নয়নমণিকে 2-3টে থিয়েটার থেকে ডাকাডাকি করলেও সে কোনোটিতেই যোগ দেয়নি এখনো পর্যন্ত। অর্ধেন্দু শেখরকে সঙ্গে নিয়ে মহিম এলো নয়নমণির বাড়িতে। দুজনে মিলে তাকে বোঝাতে লাগলো, টাকা পয়সা কিংবা জোর জবরদস্তির প্রশ্ন নয়। একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা কি তুমি পূরণ করতে পারো না? মুমূর্ষ অবস্থাতেও মহারাজ নয়নমণির কথা মনে রেখেছেন, তার গান শুনতে চেয়েছেন। অত বড় মানুষটা কাঁদছেন এর জন্য। এবারে আর নয়নমণি না বলতে পারল না। একটা গরদের শাড়ি পরে সে ওদের সঙ্গে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠল। মহারাজের নিঃশ্বাস আবার ক্ষীণ হয়ে এসেছে। তবু নয়নমণিকে দেখে তার মুখখানি যেন আলোকিত হয়ে উঠল। স্পষ্ট খুশির ভাব দেখা দিল তাঁর ওষ্ঠে। রাজা রাজরাদের জেদ, এক নারীর সান্নিধ্য তিনি চেয়েছিলেন। তাকে না পেয়ে তিনি পৃথিবী ছেড়ে যেতে পারছিলেন না। মহারাজকে প্রণাম করে নয়নমণি বসল তার মাথার কাছে একটা চেয়ারে। মহারাজ ফিসফিস করে বললেন, যখন তোমাকে চেয়েছিলাম তখন তুমি যদি আসতে, তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম আরো অনেক দিন। তুমি কেন চলে গিয়েছিলে? এই প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। নয়নমণি বলল, কি গান শোনাবো? তুমি বেঁচে থাকো ভূমিসুতা,
তুমি সুখী হও। আমার সময় ফুরিয়ে এসেছে টের পাচ্ছি। তোমার যা ইচ্ছে হয় সেই গান শোনাও। নয়নমণি হাত জোর করে গান ধরল। দেখো সখী মোহন মধুর সুবেশম। পুরো গানটি শেষ হলো না, তার আগেই ডুকরে উঠল মহিম। মহারাজের শেষ সময়েও রবি উপস্থিত থাকতে পারেনি। সেই সময় তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছিল। পরদিন মৃণালিনী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। পুত্র মুখদর্শন করার পর তিনি দ্রুত রওনা দিলেন। কেওড়াতলার শ্মশান ঘাটে মহীশূরের রাজার দাহ কার্যের পর যে স্থানটি আলাদা করে ঘিরে রাখা হয়েছে, সেখানে সাজানো হচ্ছে মহারাজ বীর চন্দ্রমাণিক্যের চিতা। রবি মৃতদেহের বুকের ওপর একটি ফুলের স্তবক রাখলেন। একটা কথা তার বারবার মনে হতে লাগল। মানুষ কত কাজ অসমাপ্ত রেখে চলে যায়। মাস চারেক পর ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কাছ থেকে বক্তৃতার চুক্তি থেকে কোনো ক্রমে মুক্তি পেলেন বিবেকানন্দ তার কয়েকজন বিশেষ বন্ধুর সহায়তায়। তার শরীর ও মন কিছুতেই আর মেনে নিতে পারছিল না। কিছু প্রভাবশালী ব্যক্তি এই চুক্তি বাতিল করার ব্যাপারে মধ্যস্থতা করলেন বটে, কিন্তু বিবেকানন্দকে এর জন্য যা ক্ষতিপূরণ দিতে হল তাতে তার সঞ্চিত অর্থ প্রায় সবই গেল। তার আহার বাসস্থান সম্পর্কে অনিশ্চয় অবস্থাটা অবশ্য অনেকটাই ঘুচে গেছে। কিছু কিছু শুভার্থী এখন বিবেকানন্দকে নিজের বাড়িতে আশ্রয় দিতে চান। কোনো বিখ্যাত ব্যক্তিকে নিজের বাড়িতে আতিথ্য দিয়ে প্রতিবেশীদের কাছে গর্ব করার ব্যাপার এটা নয়, বরং তার বিপরীত। এ এমনই এক সমাজ যেখানে বিধর্মী বা কালো চামড়ার লোকেদের কোনো বাড়িতে স্থান দিলে প্রতিবেশীরা ঠোঁট বেঁকায়। সে বাড়ির বাচ্চা ছেলেমেয়েদের স্কুলের বন্ধুরা যা তা বলে খেপায়, ভেঙচি কাটে। অবশ্য আমেরিকান সমাজকেই শুধু দোষ দেওয়া যায় না। ভারতীয় হিন্দুরাই কি স্বগৃহে কোনো বিধর্মীকে স্থান দেয়? এ ব্যাপারে তারা আরও বেশি গোঁড়া। কোনো আত্মীয় যদি ধর্মান্তরিত হন, তাকে গৃহ থেকে বিতাড়িত করতেই হয়। আমেরিকায় কিছু কিছু লোক এই ধরনের গোঁড়ামির বিরুদ্ধে স্বেচ্ছাচারী হয়ে উল্লাস বোধ করে। মিস্টার পামার সেই ধরনেরই এক ব্যক্তি। বিবেকানন্দ সাদা চামড়ার নন তো বটেই, এদেশের রাস্তাঘাটের বহু মানুষ কালো ও বাদামি রঙের পার্থক্যও বোঝে না। তারা তাকে নিগ্রো বলে ভুল করে। ভারতীয়দের সম্পর্কে এদের কোনো ধারণা নেই এবং কৃষ্ণাঙ্গরা এদের চোখে অতি নিম্ন স্তরের মানুষ। নিগ্রোরাও বিবেকানন্দকে স্বগোত্রীয় বলে মনে করে। কৃষ্ণাঙ্গরাও বিবেকানন্দকে স্বগোত্রীয় বলে মনে করে। বক্তৃতা মঞ্চে আসা যাওয়ার পথে একদল শ্বেতাঙ্গ যখন বিবেকানন্দকে খাতির করে নিয়ে যায়, নিগ্রোরা তা দেখে কৌতূহল বোধ করে। একবার বিবেকানন্দ দক্ষিণাঞ্চলের একটি শহরে বক্তৃতা দিতে গেছেন। রেল স্টেশনে তাকে অভ্যর্থনা জানাবার জন্য উদ্যোক্তাদের অনেকে উপস্থিত। একটি নিগ্রো কুলি দূর থেকে অবাক হয়ে দেখছিল। একসময় সে সাহস করে কাছে এসে বলল, মিস্টার, আপনার সম্মানে নিগ্রো সমাজ গর্বিত। আমি একবার আপনার পরমর্দন করে ধন্য হতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আমার সঙ্গে আলাপ করতে এসেছেন, এজন্য আপনাকেই ধন্যবাদ। অন্যদের কাছ থেকে সরে এসে বিবেকানন্দ সেই কুলিটির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। সেবারে সেই শহরে থাকার জায়গা নিয়ে বিবেকানন্দকে অনেক ঝঞ্ঝাট পোহাতে হয়েছিল। দক্ষিণের শ্বেতাঙ্গরা নিগ্রোদের মনুষ্যেতর প্রাণী মনে করে, শুধু গায়ের রঙের জন্য নয়। এরা যে কৃতদাস। কোনো ভালো হোটেল বা রেস্তোরাঁ বা স্কুল কলেজে তাদের প্রবেশাধিকার নেই। নিগ্রোরা খ্রিস্টান হলেও তাদের গির্জা আলাদা। বিবেকানন্দকেও নিগ্রো মনে করে অনেক হোটেলওয়ালা তাকে ফিরিয়ে দিয়েছে। আবার এমনও হয়েছে
কোথাও বক্তৃতার পর সংবাদপত্রে তার ছবি ও প্রশংসা ছাপা হবার পর সেই হোটেলওয়ালা এসে ক্ষমা চেয়েছে তার কাছে। এক শ্বেতাঙ্গ বন্ধু বলেছিলেন, স্বামীজি, আপনি হোটেলে গিয়ে বলেন না কেন যে আপনি হিন্দু এবং ভারতবাসী? তাহলে তো ওরা আপনাকে নিগ্রো বলে ভুল করতো না। কি অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি। যার ইচ্ছে আমাকে নিগ্রো মনে করুক, আমার কিছু আসে যায় না। বিবেকানন্দর বক্তৃতা সভাগুলিতে অবশ্য নিগ্রো শ্রোতাদের দেখা পাওয়া যেত না। ওদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগও তিনি পাননি। ডেট্রয়েটে বিবেকানন্দ বারবার প্রতিপক্ষের সম্মুখীন হয়েছেন। অনেকভাবে তাঁকে নাজেহাল করার চেষ্টা হয়েছে। আর সেই সব দেখেই প্রাক্তন সেনেটর মিস্টার পামার বিবেকানন্দকে খাতির করে নিয়ে গেছেন নিজের গৃহে। তার ভাবখানা এই, আমার বাড়িতে এই হিন্দু সন্ন্যাসী যত দিন ইচ্ছে অতিথি হয়ে থাকবে, দেখি তো কে কি বলে। পামার মানুষটি বেশ মজার। বয়স হয়ে গেছে 60-এর ওপর, অঢেল টাকা পয়সার মালিক। তার বহু তেজি অশ্ব এবং স্বাস্থ্যবতী জার্সি গাভীগুলি দেখার মতো। পামার দিল খোলা মজলিসি মানুষ। বন্ধুবান্ধবদের নিয়ে মদ্যপানে খুব উৎসাহ। আধ্যাত্মিক ব্যাপারে তার তেমন আকর্ষণ নেই। একটা গির্জার বক্তৃতায় বিবেকানন্দকে দেখে অনেকটা অভিনবত্বের কারণেই এই বিদেশিটিকে তার বেশ পছন্দ হয়ে গিয়েছিল। বিশাল বাড়ি, সংলগ্ন উদ্যান, অনেক পরিচারক পরিচারিকা। বিবেকানন্দর কোনো অসুবিধে হবার কথা নয়। অসুবিধে শুধু একটাই, প্রায় কখনো নির্জনে থাকার উপায় নেই। পামার নিজে গল্প করতে ভালোবাসেন। তাছাড়া রোজই তাঁর বাড়িতে পার্টি লেগে থাকে। সেই সব পার্টিতে খাদ্য ও মদ্য অফুরান। পামার তাঁর সমস্ত চেনাশোনো বন্ধুদের ডেকে ডেকে এই তরুণ সন্ন্যাসীর সঙ্গে আলাপ করিয়ে দিতে চান। একদিন সেরকমই এক পার্টিতে এক সাংবাদিক উপস্থিত। সে পামারকে জিজ্ঞেস করল, আপনি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করছেন? যদি হিন্দু হই তাতে তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, আমি আপত্তি করতে যাব কেন? হিন্দু হলে আপনি কি ভারতবর্ষে চলে যাবেন? তাও যেতে পারি, কিন্তু আপনার যে এই এতগুলো ঘোড়া আর গরু, ওদের একদিনও না দেখে আপনি থাকতে পারেন না, ওদের কি হবে? ওগুলো সব ভারতে নিয়ে যাব, তাতে কে আটকাবে আমাকে? এইসব যদিও কথার কথা, কিন্তু পরের দিন একটি পত্রিকায় ছাপা হয়ে গেল যে মিস্টার পামার হিন্দুত্ব গ্রহণ করে ভারতে চলে যাচ্ছেন খুব শিগগিরই। তবে তার দুটি শর্ত ছিল। তার ঘোড়াগুলো জগন্নাথ দেবের রথ টানবে, আর তার জার্সি গাভীগুলোকে হিন্দুর গোমাতা হিসেবে গণ্য করতে হবে। এই পামারের বাড়িতে থাকার সময়েই বিবেকানন্দর খাদ্য পানীয় গ্রহণ সম্পর্কে আরও বদনাম রটে। পামারের বাড়িতে যে ধরনের খাদ্য পরিবেশিত হয় তা কোনো সন্ন্যাসের উপযুক্ত বলে অনেকেই মনে করে না। মদ্যপায়ীরা মাংসের ভক্ত, এবং মাংসও অনেক রকম। বিবেকানন্দ মাছ মাংস আহার ও ঝাল মশলা ছাড়েননি। আইসক্রিম ভালোবাসেন ছেলে মানুষের মতন। এসব বদনাম বিবেকানন্দ গ্রাহ্য করেন না। কিন্তু তার অন্য শুভার্থীরা অস্বস্তি বোধ করতে লাগলেন। শুধু শুধু বিরুদ্ধ পক্ষীয়দের হাতে এই ধরনের অস্ত্র তুলে দেওয়ার কি দরকার? প্রাক্তন এক গভর্নরের স্ত্রী মিসেস ব্যাগলি বিবেকানন্দকে খুব পছন্দ করেন। এই মহিলারও বয়স 60 পেরিয়ে গেছে। নানা রকম সামাজিক সেবামূলক কাজের সঙ্গে জড়িত, ধর্ম সম্পর্কে উদার মনোভাব সম্পন্ন। মিসেস ব্যাগলি বিবেকানন্দকে নিজের বাড়িতে নিয়ে আসতে চাইলেন। পামারের তাতে ঘোর আপত্তি। বিবেকানন্দ পড়লেন মুশকিলে। পামারের আন্তরিকতার কোনো ত্রুটি নেই। বক্তৃতা ব্যবসায়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যাপারে পামার অনেকটা প্রভাব খাটিয়েছিলেন। কি করে এখন হুট করে চলে যাব? দুপক্ষের টানা হ্যাচড়ার মধ্যে কয়েকদিন কাটিয়ে শেষ পর্যন্ত তিনি পামারকেই দুঃখ দিতে বাধ্য হলেন। কোনো মহিলার দাবি তাঁর পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। এদেশের নারীদের স্বাধীনতা ও মুক্ত চিন্তা দেখে মুগ্ধ হয়েছেন বিবেকানন্দ। গোড়া থেকে নারীরাই তাঁকে সাহায্য করেছেন অনেকভাবে।
এখনও তার শুভার্থীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। এদের অনেকের সঙ্গেই তার মা কিংবা বোনের মতন সম্পর্ক। শিকাগোয় প্রথম তিনি আশ্রয় পেয়েছিলেন লায়ন পরিবারে। লায়নরা চিনি কলের মালিক ও বিশেষ ধনী। লায়ন গৃহিণী এবং তাঁর কন্যা এরা দুজনেই বিবেকানন্দর চিন্তায় প্রভাবিত হয়েছিলেন। ধর্মসভার দিনগুলিতে বিবেকানন্দের দারুণ জনপ্রিয়তার সময় অনেক সুন্দরী তরুণী তাকে সব সময় ঘিরে থাকত। তা দেখে শ্রীযুক্তা লায়ন উদ্বিগ্ন বোধ করতেন। সন্ন্যাসী হলেও বয়সটা তো কম, তাই এত যুবতীদের সংস্পর্শে মাথা ঘুরে যাওয়াটা বিচিত্র কিছু নয়। একদিন তিনি আড়ালে ডেকে সাবধান করে দিলেন বিবেকানন্দকে। বিবেকানন্দ হেসে বললেন, আপনি আমার মায়ের মতন, তাই আমার জন্য ভয় পাচ্ছেন। আমি একসময় গাছতলায় শুয়ে থেকেছি, কোনো চাষার দেওয়া অন্নে জীবন ধারণ করেছি। আবার এ কথাও সত্যি যে আমিও কখনো কখনো কোনো মহারাজের বাড়িতে অতিথি হয়েছি এবং যুবতী দাসীরা ময়ূরপুচ্ছের ঝালর দেওয়া পাখায় সারা রাত আমাকে বাতাস করেছে। সুতরাং প্রলোভনও আমি ঢের দেখেছি। আমাকে নিয়ে ভাবনার কিছু নেই। এই শিকাগোতেই তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়তা হয়েছিল হেইল পরিবারের সঙ্গে। শ্রীযুক্তা হেইল প্রকৃতই বিবেকানন্দের মাতৃসমা। এর 2 মেয়ে ও 1 ছেলে। ছেলেটি কাজের সূত্রে অন্যত্র থাকে। এই পরিবারেই রয়েছে শ্রীযুক্তা হেইলের বোনের 2 মেয়ে। এই 4 জন যুবতী বিবেকানন্দকে খুব ভালোবাসে। তিনিও এদের বোন বলে সম্বোধন করেন। মিশনারিরা এ বাড়িতেও বেনামি চিঠি পাঠিয়ে ভয় দেখিয়েছিলেন। এতগুলি যুবতী মেয়ের সঙ্গে ওই লোকটাকে বাড়িতে ঠাঁই দেওয়া একেবারেই উচিত নয়। কিছু একটা কেলেঙ্কারি ঘটে যেতে পারে। শ্রীযুক্তা হেইল চিঠিখানা অগ্রাহ্য করে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। এই বাড়ি বিবেকানন্দর স্থায়ী ঠিকানা। এখানে তার কিছু কিছু জিনিসপত্র রাখা থাকে। তিনি অন্য যেখানেই যান আবার ফিরে এসে এ বাড়িতেই ওঠেন। এমনই সহজ ও সাবলীল সম্পর্ক যে বিবেকানন্দর মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় পূর্বজন্মে এই পরিবারেরই কেউ ছিলাম। বস্টনের কাছে কেমব্রিজে থাকেন শ্রীমতী ওলি বুল। ইনি একজন ধনী বিধবা। এর স্বামী ছিলেন নরওয়েতে প্রসিদ্ধ বেহালাবাদক। কেমব্রিজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের সমাজে শ্রীমতী ওলি বুলের বিশেষ একটি স্থান আছে। প্রায়ই তাঁর বাড়িতে নানা বিদ্বজনের সমাবেশ ঘটে। খানাপিনার সঙ্গে সঙ্গে নানা রকম উচ্চাঙ্গের আলোচনা হয়। শ্রীমতী ওলি বুল এখানে ইউরোপীয় প্রথার প্রবর্তন করেছিলেন। ইউরোপে অভিজাত সমাজের নারীরা শুধু সংসার বা তুচ্ছ আমোদ প্রমোদে মত্ত থাকেন না, তাঁরা কবি, শিল্পী, বিজ্ঞানীদের পৃষ্ঠপোষক হন। স্বগৃহের আসরে গুণীজনদের মাঝখানে এসব মহিলারা মধ্যমণি হয়ে থাকেন। শ্রীমতী ওলি বুলের বৈঠকখানায় বিবেকানন্দ অনেকবার বক্তৃতা দিয়েছেন। তাঁর ব্যক্তিত্ব ও জীবন দর্শনে শ্রীমতী ওলি বুল মুগ্ধ হয়ে যান এবং বিবেকানন্দকে জানিয়ে দেন, আমার বাড়ির দরজা এই হিন্দু সন্ন্যাসীর জন্য সর্বদা উন্মুক্ত। বিবেকানন্দ, আপনার যখন ইচ্ছে এখানে এসে থাকতে পারেন। বেসি স্টার্জেস ও জোসেফিন ম্যাকলাউড 2 বোন। এরাও ধনী পরিবারের কন্যা। এদের বাবা মা তাদের সব ছেলেমেয়েদের নাম রেখেছিলেন বিখ্যাত ব্যক্তিদের নামে। ইংল্যান্ডের রানীর নাম বেসি, আর জোসেফিন ছিল নেপোলিয়নের স্ত্রীর নাম। বেসির স্বামী মারা গেছে কিছুদিন আগে। সম্প্রতি নিউ ইয়র্কের ধনী শস্য ব্যবসায়ী ফ্রান্সিস লেগেটের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে। লেগেটও বিপত্নিক, সুতরাং দুজনের বিবাহে বাধা নেই। বেসির ছোট বোন জোসেফিন কাকে বিয়ে করবেন সে বিষয়ে এখনো মনস্থির করতে পারেননি। সুস্বাস্থ্যের অধিকারিণী ও দারুণ প্রাণোচ্ছল এই রমণীটির পাণিপ্রার্থীর অভাব নেই। জোসেফিন কারুকেই তবু মন সঁপে দিতে পারে না। 2-1 জনের সঙ্গে এঙ্গেজমেন্ট হবার পরেও ভেঙে দিয়েছে। সবসময় তার মনে হয়, সংসার, স্বামী,
পুত্র কন্যা সুখ সম্ভোগ এসবই কেমন যেন ধরা বাঁধা জীবন। এছাড়া কি আর কিছু নেই? যেন আড়ালে রয়েছে অন্য এক জীবন। বেসির ডাকনাম বেটি আর জোসেফিনের ডাকনাম জো। এই নামেই তাঁরা বন্ধু মহলে পরিচিত। সমাজের ওপর মহলে এই দুই বোনেরই খুব সমাদর। এরা দুজনেই কিছুদিন ফ্রান্সে কাটিয়ে এসেছে। প্যারিসের শিল্পী, লেখক, অভিনেতা অভিনেত্রীদের সংস্পর্শে এসে সাংস্কৃতিক রুচি উন্নত হয়েছে। আমেরিকানরা ফরাসি সংস্কৃতি ও আদব কায়দাকে সমীহ করে। সুতরাং তাদের চোখে এই দুই বোন অন্যদের চেয়েও বেশি আকর্ষণীয়। বেটি আর জো নিয়মিত ছবির প্রদর্শনী দেখতে যায়। কোনো কনসার্ট বা থিয়েটার বাদ দেয় না। বিখ্যাত ব্যক্তিদের বক্তৃতাও শুনতে যায় আগ্রহের সঙ্গে। একদিন ওদের এক বান্ধবী স্বামী বিবেকানন্দ নামে একজন হিন্দু সন্ন্যাসীর বক্তৃতার আসরে নিয়ে গেল। বেটি কিংবা জো আগেই সন্ন্যাসীর নাম শোনেনি, ছবিও দেখেনি। হিন্দু ধর্মটা কি ব্যাপার তাও জানে না। নিউ ইয়র্কের একটি অনভিজাত পল্লীতে নিতান্তই ঘরোয়া ব্যবস্থাপনা। একটা ভাড়া করা ঘরে কয়েকখানি মাত্র চেয়ার পাতা। মোট 15-20 জনেরও বসার ব্যবস্থা নেই। শ্রোতাদের মধ্যে অধিকাংশই নারী, 2-3 জন মাত্র পুরুষ। মনে হয় কোনো মহিলা সমিতি উদ্যোগ নিয়েছে। কয়েকজন মেঝেতেই বসে পড়েছে, বাইরের সিঁড়িতে কয়েকজন। দুই বোন কোনো ক্রমে ঘরের মধ্যে গিয়ে মাটিতেই বসল। একটু পরে স্বামী বিবেকানন্দ সে ঘরে ঢুকে দাঁড়ালেন এক কোণে। উজ্জ্বল কমলালেবু রঙের এক আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, হাত দুটি বুকের ওপর আড়াআড়ি। তার চোখের দৃষ্টিতে কোনো আড়ষ্টতা নেই। জোয়ের বুকটা ধক করে উঠল। বিদ্যুৎ ঝলকের মতো মনে হলো তার। এই লোকটি আমার জীবনে এ পর্যন্ত দেখা শ্রেষ্ঠ মানুষ। জোয়ের বয়স 37, এই সন্ন্যাসীর বয়স 32। একটাও বাক্য বিনিময় হল না। তবু জো যেন একটা ঘোরের মধ্যে রইল। বাড়ি ফিরেও সে ঘোর কাটে না। এরপর আবার কোথায় বিবেকানন্দের বক্তৃতা আছে সে খবর নিয়ে জো দিদিকে বলল, আমি আবার শুনতে যাব। এরপর পরপর 6-7 জায়গায় বক্তৃতা শুনতে গেল ওরা। বেটি বারবার যেতে চায় না, তার অন্য ব্যস্ততাও আছে। কিন্তু জো নাছোড়বান্দা, সে যাবেই যাবে। ছোট বোনকে একা ছেড়ে দিতে পারে না। বেটিও সঙ্গে যায়। কোনোবারই এরা বক্তাকে কোনো প্রশ্নও জিজ্ঞেস করে না, আলাপও করতে চায় না। বিবেকানন্দ কয়েকটি জায়গায় এদের দেখার পর মুখ চেনা হয়ে গেছে। নিজেই একদিন ভদ্রতাবশত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনারা বুঝি দুই বোন? জো মুখ নিচু করে রইল। বেটি বলল, হ্যাঁ। অনেক দূর থেকে আসেন বুঝি? খুব বেশি দূর নয়। আমরা থাকি হ্যাডসন নদীর উজানে ডাবস ফেরি নামে একটা জায়গায়। এখান থেকে মাইল 30 হবে। সে তো অনেক দূর। বাহ, চমৎকার। ব্যাস, এই পর্যন্ত, আর কিচ্ছু না। জো বিবেকানন্দর সঙ্গে কথা বলে না বটে, কিন্তু বিবেকানন্দর ভাষণের প্রতিটি শব্দ সে মনে গেঁথে নিতে চায়। সব মনে রাখা সম্ভব নয়। বেদান্ত বা ভগবত গীতা সম্পর্কে অনেক শব্দই অপরিচিত। জো নিজের পয়সা খরচ করে একজন স্টেনোগ্রাফার নিয়োগ করল। সে ওদের সঙ্গে এসে সবকিছু লিখে নেবে। মিস্টার গুডউইন অতি দক্ষ একজন স্টেনোগ্রাফার। প্রতি মিনিটে 200 শব্দ লিখে নিতে পারে। সে আদালতে কাজ করে। অন্য সময় কারো ব্যক্তিগত কাজে নিযুক্ত হলে অনেক পয়সা নেয়। 1 সপ্তাহ কাজ করার পরই গুডউইন বলল, আমি এই কাজের জন্য কোনো পয়সা নেব না। সে কি? কেন? যদি বিবেকানন্দ নিজের জীবনটাই দান করে দিতে পারেন, তাহলে আমি কি অন্তত এইটুকুও ছাড়তে পারবো না? ফ্র্যাঙ্ক লেগেট একদিন তার ভাবী স্ত্রী ও হবু শালিকাকে ডিনার খেতে আমন্ত্রণ জানিয়েছেন ওয়ালডর্ফ হোটেলে। টেবিলে বসে লেগেট লক্ষ্য করলেন দুই বোনই কেমন যেন ছটফট করছে আর মাঝে মাঝে পরস্পরের চোখের দিকে তাকাচ্ছে। ঠিক
8টা বাজতেই দুজনে উঠে দাঁড়ালো। বেটি বলল, দুঃখিত, আমরা আর থাকতে পারছি না, আমাদের আরেক জায়গায় যাবার কথা আছে। ডিনার টেবিল ছেড়ে এইভাবে হঠাৎ উঠে যাওয়াটা অসভ্যতা বলে গণ্য হতে পারে। ফরাসি সংস্কৃতিতে অভ্যস্ত এই দুই বোনের কাছ থেকে এরকম ব্যবহার আশা করাই যায় না। লেগেট ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে জানতে পারি কি? একজনের বক্তৃতা শুনতে। সেখানে কি আমার পক্ষেও যাওয়া সম্ভব? বেটি আর জোর ভয় ছিল লেগেটের মতন একজন বাস্তববাদী ব্যবসায়ী বোধ হয় এক হিন্দু সন্ন্যাসের মুখে ধর্ম কথা শুনতে যাবার মতো ব্যাপার পছন্দ করবেন না। সেই জন্যই আগে যে তারা অনেকবার গিয়েছে তা বিন্দু বিসর্গও জানায়নি লেগেটকে। সেদিনকার বক্তৃতার স্থানটি ছিল ওয়ালডর্ফ হোটেলের প্রায় উল্টো দিকের এক বাড়িতে। বসার জায়গা নেই। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে লেগেট শুনলেন সম্পূর্ণ বক্তৃতা। দুই বোন বারবার তাকিয়ে দেখছে লেগেটের মুখে কোনো বিরক্তির রেখা ফুটছে কিনা। অনুষ্ঠান শেষ হবার পর লেগেট এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে বিনীতভাবে বিবেকানন্দকে বললেন, আপনি যদি এক সন্ধ্যায় আমার বাড়িতে ডিনার খেতে আসেন তাহলে আমি ধন্য হব। আমার কয়েকজন বন্ধুর সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। লেগেটের বাড়িতে ডিনার পার্টিতে তাঁর বন্ধু বলতে মাত্র দুজন আমন্ত্রিত, তাঁর ভাবী স্ত্রী ও শালিকা। সেখানেই বেটি আর জোয়ের সঙ্গে প্রকৃত পরিচয় হলো বিবেকানন্দর। একবার জড়তা কেটে যাবার পর দুই বোন কথার বন্যা বইয়ে দেয়। বিবেকানন্দও হাসি ঠাট্টা গল্প তত্ত্বকথায় অত্যল্পকালের মধ্যেই ওদের অন্তরঙ্গ হয়ে উঠলেন। জোর ধারণা, বিবেকানন্দকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিনই আমার নবজন্ম হয়েছে। সে বিবেকানন্দকে আর ছাড়তেই চায় না। এ বাড়িতে ঘন ঘন বিবেকানন্দর ডাক পড়তে লাগলো। এইরকম আরো অনেক রমণী বিবেকানন্দর ভক্ত হয়ে তাকে সাহায্য করতে লাগলো নানাভাবে। তার আহার বাসস্থানের চিন্তা আর রইল না। ব্যবসায়ী কোম্পানির সঙ্গে বক্তৃতার চুক্তি ছিন্ন করার পরও বক্তৃতা দেওয়া থেকে নিষ্কৃতি পেলেন না বিবেকানন্দ। অনেকেই তার কথা শুনতে চায়। বন্ধুদেরও ইচ্ছে যত বেশি মানুষের কাছে সম্ভব তিনি ভারতের আত্মিক সম্পদের কথা প্রচার করুন। তবে এখন আর টিকিট কাটার ব্যবস্থা নেই। শুভার্থীরাই কেউ হল ভাড়া করে, আবার কেউ অন্যান্য ব্যবস্থা করে। দরজার কাছে একটা বাক্স রাখা থাকে, শ্রোতাদের যার যা ইচ্ছে তার মধ্যে দিয়ে যায়, তাতেই চলে যায় দৈনন্দিন খরচ। ওদিকে বিরুদ্ধপক্ষীয়রা আক্রমণ চালিয়ে যাচ্ছে সমানে। বিবেকানন্দ তা নিয়ে বিচলিত না হলেও একটা ব্যাপার তার মনকে পীড়া দেয়। প্রথম থেকেই একটা অভিযোগ উঠেছে, বিবেকানন্দ লোকটি প্রকৃতপক্ষে কে? ভারতে কজন তাকে চেনে? হিন্দু ধর্মের পক্ষ নিয়ে কথা বলার তিনি কতটা অধিকারী? ভারতের কোনো পত্রপত্রিকাতেও তো তার সম্পর্কে বিশেষ উল্লেখ দেখা যায় না। বিবেকানন্দর যারা ঘনিষ্ঠ, যারা ভক্ত, তাদের মধ্যেও কেউ কেউ এই ব্যাপারটা নিয়ে কখনো কখনো সন্দেহ প্রকাশ করে। বিবেকানন্দ মাদ্রাজে আলাসিঙ্গাকে বারবার চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন, তোমরা ওখানে একটা সভা ডেকে আমার কার্যাবলী সম্পর্কে কিছু প্রস্তাব গ্রহণ করে এখানে কিছু সংবাদপত্রে ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে তার অনুলিপি পাঠাও। কলকাতার গুরু ভাইদের কাছেও সেই স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু ভারতে যে 18 মাসে বছর। বিবেকানন্দ চিঠির পর চিঠি লিখছেন, তবু কোনো সাড়া শব্দ নেই। অবশ্য বিবেকানন্দর প্রতি আলাসিঙ্গার আনুগত্য তুলনাহীন। ব্যবস্থাপনায় দেরি হলেও মাদ্রাজে একটি জনসমাবেশে বিবেকানন্দকে সমর্থন জানানো হলো। তারপর আরও 2টি সভা হল কুম্ভকোণম ও ব্যাঙ্গালোরে। রামনাদের রাজা এই তরুণ সন্ন্যাসের কীর্তিকে প্রশংসা করে একটি ব্যক্তিগত চিঠি লিখলেন। ক্ষেত্রের রাজা অজিত সিং স্বামীজির ভক্ত ও বন্ধু। তিনি দরবার ডেকে স্বামীজির আমেরিকা বিজয়ের কাহিনী ঘোষণা করলেন এবং সকলের সহর্ষ অনুমোদনের কথা জানিয়ে দিলেন বিবেকানন্দকে। কলকাতাতেও টাউন হলে অনুষ্ঠিত হল বিবেকানন্দর সংবর্ধনা সভা।
সভাটি একদিক থেকে অভূতপূর্ব, কারণ এর আগে রাজা, মহারাজা কিংবা ইংরেজ রাজপুরুষদেরই সভায় ডেকে সংবর্ধনা জানানো হয়েছে। এক তরুণ সন্ন্যাসীকে এভাবে নাগরিক সংবর্ধনা আগে কখনো জানানো হয়নি। সভাপতিত্ব করলেন রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়। আরও অনেক রাজা, মহারাজা, জজ, ব্যারিস্টার, তর্কবাগীশ, ন্যায়রত্ন, সমাজের মাথা মাথা ব্যক্তিরা উপস্থিত। এদের মধ্যে প্রায় কেউই আগে কখনো বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ দত্তের পরিচয় জানতেন না। কিন্তু এ দেশেরই একটি ছেলে সুদূর আমেরিকায় গিয়ে ভারতীয় ধর্ম সংস্কৃতির ধ্বজা উড়িয়েছেন প্রবল বিক্রমে। এই সংবাদ জেনে তাঁরা অভিভূত। খ্রিস্টান বা মুসলমানদের মতো হিন্দুদের কোনো কেন্দ্রীয় সংস্থা নেই। একক অভিযানে গিয়েছেন বিবেকানন্দ। যথাসময়ে এইসব সভা সমিতির সংবাদ ভারতে পৌঁছল। ভারতের সংবাদপত্রে এই সভাগুলির বিবরণ ছাপা হলে জনসাধারণের মধ্যে বিবেকানন্দের কৃতিত্বের কথা প্রচারিত হল। আমেরিকাতেও অনেকে বুঝে গেল এই মানুষটি ভারতের প্রতিনিধি হবার যোগ্য। সমালোচকদেরও মুখ বন্ধ হল খানিকটা। ফ্র্যাঙ্ক লেগেটের একটি বাগান বাড়ি আছে নিউ হ্যাম্পশায়ারে। সেখানে তিনি বেটি আর জোকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে যাবেন কয়েকদিনের জন্য। দুই বোনের ইচ্ছে স্বামীজিকেও আমন্ত্রণ জানানো হোক। একটা হ্রদ, তার চতুর্দিকে ঘন সবুজ অরণ্য, পটভূমিকায় পাহাড়ের সারি। সেই স্থানের অপরূপ সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন বিবেকানন্দ। কাছাকাছি আর কোনো বাড়ি নেই, কোনো মানুষজনেরও দেখা পাওয়া যায় না। এই স্নিগ্ধ নির্জনতায় বিবেকানন্দর ক্লান্ত শরীর ও মস্তিষ্ক বহুদিন পর জুড়িয়ে গেল। সুদৃশ্য একটি কাঠের দোতলা বাড়ি সমেত এত বড় সম্পত্তি। তবু লেগেট বিনয় করে এর নাম দিয়েছেন মাছ ধরার তাঁবু। এখানে এসে লেগেট ব্যবসা ও টাকা পয়সার চিন্তা ভুলে একটা ছিপ নিয়ে হ্রদের ধারে বসে সারা দিন মাছ ধরার চেষ্টায় কাটিয়ে দেন। বিবেকানন্দ দুই বোনকে নিয়ে অরণ্যে ঘুরে বেড়ান। কখনো একটা ক্ষুদ্র নৌকা নিয়ে ভেসে পড়েন হ্রদের জলে। তিনি নিজেই দাঁড় বাইতে পারেন। কলকাতায় হেদর পুকুরে তাঁর নৌকা চালানোর অভিজ্ঞতা এখানে কাজে লেগে যায়। কখনো ওদের তিনি সংস্কৃত গ্রন্থ পাঠ করে শোনান। কিছু না বুঝলেও জো সংস্কৃত মন্ত্র উচ্চারণ শুনতে ভালোবাসে। সেই শব্দঝঙ্কার তাঁর হৃদয়যন্ত্রীতেও যেন টং টং করে বাজে। দুই বোন নানা রকম নতুন নতুন রান্না করে বিবেকানন্দকে খাওয়ায়। নারীদের যত্নের আধিক্যে ইদানিং তিনি বেশ মোটা হয়ে গেছেন। তাঁর ওজন প্রায় 2 মণ। তাঁর উচ্চতা 5 ফুট 8.5 ইঞ্চ, তাই মেদস্ফীতি তেমন বোঝা যায় না। একদিন সকালবেলা বিবেকানন্দ একখানা বই হাতে নিয়ে নিজের ঘর ছেড়ে বাগানের দিকে যাচ্ছেন। জো জিজ্ঞেস করল, স্বামীজি কোথায় চললেন? একটু পরে যে ব্রেকফাস্ট দেবে। জো, আমি ওই পাইন গাছটার তলায় বসে কিছুক্ষণ গীতা পাঠ করব। ব্রেকফাস্ট তৈরি হলে আমায় ডেকো। আজ অনেক কিছু খাওয়াবে তো। বিবেকানন্দ গিয়ে বসলেন পাইন গাছটার নিচে। জো চলে গেল রান্নাঘরে তদারকি করতে। একটুক্ষণ গীতা পাঠ করলেন তিনি। তারপর একসময় মনে হল, এ দেশে কি করছি আমি? কোথা থেকে কোথায় চলে এলাম? সমুদ্র পাড়ি দেওয়ার সময় কত রকম অনিশ্চয়তা ছিল। তারপর এদেশে এসে যেমন প্রচুর সম্মান, ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়েছি, তেমনি কত বাধা, কত অপমান, কত গ্লানি সইতে হয়েছে। নাপিতের দোকানে পয়সা দিয়ে চুল কাটতে গেছি, তারা ঢুকতে দেয়নি। আবার কত মানুষ অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। ঘূর্ণি বায়ুর মতন পার হয়ে এলাম কত শহর, জনপদ। এদেশের মানুষ বেদান্তের বাণী আগে শোনেইনি। এখন কিছু কিছু নারী পুরুষ বুঝতে শুরু করেছে। তবু আমি এই যে পাগলের মতন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, এতে সত্যি কি পরমার্থ সাধিত হবে? এই জীবনের পরিণতি কোথায়?
সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত নিয়েছিলাম। ভেবেছিলাম পরিব্রাজক হয়েই কাটিয়ে দেব সারা জীবন। কিন্তু এদেশে এসে বিভিন্ন পরিবারে আশ্রয় গ্রহণ করতে হচ্ছে। মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে ইচ্ছে করে, কিন্তু কোন পথে সেই মুক্তি? এদেশে সাধারণ মানুষের অবস্থা দেখে বারবার মনে পড়ে ভারতের কোটি কোটি নিরন্ন হতভাগা মানুষের কথা। মনে পড়ে কোন পথে তাদের মুক্তি। ক্ষুধার্ত মানুষের অন্নের ব্যবস্থা না করে তাকে ধর্ম কথা শোনানো পাপ। আমার স্থান এখানে নয়, স্বদেশে। দুঃখী বঞ্চিত মানুষদের সেবা করাই পরম ধর্ম। শুধু সেবা নয়, সেই মানুষগুলোকে জাগাতে হবে। তারা মানুষ হিসেবে নিজেদের বেঁচে থাকার অধিকার দাবি করবে। কিছুক্ষণ পর জো বিবেকানন্দকে ডাকতে এসে আঁতকে উঠল। পাইন গাছে ঠেস দিয়ে একেবারে নিস্পন্দের মতো বসে আছেন স্বামীজি। বইখানা পড়ে গেছে হাত থেকে। আলখাল্লার বুকের কাছটা ভিজে গেছে তার চোখের জলে। আরো কাছে গিয়ে জোর মনে হল স্বামীজির নিঃশ্বাস পড়ছে না, বুকে কোনো স্পন্দন নেই। দৌড়ে গিয়ে সে লেগেটকে বলল, স্বামীজি, স্বামীজি আমাদের ছেড়ে চলে গেছেন। বাড়ি থেকে বেরিয়ে এসে বেটি তাই শুনে শুরু করে দিল কান্না। তিনজনে পাইন গাছের কাছে এসে বিবেকানন্দকে একই অবস্থায় দেখতে পেল। সত্যিই মনে হয় ওই শরীরে প্রাণ নেই। দুহাতে মুখ ঢেকে জো আর বেটি বসে পড়ল মাটিতে। লেগেট বললেন, উনি আমাদের ভাব সমাধির কথা বলেছিলেন। এটা সেরকম কিছু নয় তো? একবার শরীরটা ঝাঁকুনি দিয়ে দেখব। সে একবার স্বামীজির মুখে শুনেছিল কারুর ভাব সমাধি হলে তখন তাকে স্পর্শ করতে নেই। একটু পরে সেই নিষ্প্রাণ শরীরে যেন সামান্য প্রাণের লক্ষণ দেখা গেল। নিঃশ্বাস পড়তে লাগলো আস্তে আস্তে। অর্ধনিমিলিত চক্ষু আর একটু উন্মুক্ত হল। খুবই মৃদুস্বরে তিনি যেন নিজেকেই প্রশ্ন করলেন, আমি কে? আমি কোথায়? তিনবার এই রকম বলে তিনি আচ্ছন্নের মতো উঠে দাঁড়ালেন। তারপর পূর্ণ দৃষ্টি মেলে তিনি দেখতে পেলেন সামনে তিনটি পাংশু মুখ। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা অমন করে চেয়ে আছো কেন? কি হয়েছে? স্বামীজি, স্বামীজি, আমরা এত ভয় পেয়েছিলাম। ইস, আমি দুঃখিত। তোমাদের ভয় দেখাতে চাইনি, কিন্তু কি করব? আমার চেতনা মাঝে মাঝে সীমা ডিঙিয়ে যাচ্ছে। তবে একটা কথা জেনে রাখো, আমি আমার দেহটা এদেশে ফেলে রেখে যাব না। বিয়ের ঠিক 1.5 বছর পর মহিলা মনির ক্রোড়ে একটি পুত্র সন্তান এলো। সে রাত্রে ভরত একা একা অনেকক্ষণ কেঁদেছিল। বাড়ির উঠোনে বানানো হয়েছে আঁতুড় ঘর। প্রসব বেদনা ওঠার পর মহিলামণিকে সে ঘরে নিয়ে শুইয়ে দেওয়ার পরেও ভরতের আসন্ন পিতৃত্ব সম্পর্কে কোনো অনুভূতি হয়নি। সে মহিলামণি সম্পর্কেই চিন্তিত ছিল। একজন দায়ী নিযুক্ত করা হয়েছিল আগে থেকেই। দুজন প্রতিবেশিনীও কয়েকদিন ধরে মহিলামণিকে সাহায্য করছিল নানাভাবে। মহিলামণি যখন যন্ত্রণায় ছটফট করছে, সেই সময় বৃষ্টি নামল হঠাৎ। দরমা ও কঞ্চি দিয়ে বানানো অস্থায়ী আঁতুড় ঘর। বৃষ্টির তোড় বাড়লে ভেতরে জল পড়বে, তাই নিয়ে ভরতের দারুণ উৎকণ্ঠা। আঁতুড় ঘরে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। বাইরে সে ছটফট করতে লাগলো। বৃষ্টিতে ভিজতে লাগলো অকারণে। তারপর এক সময় শোনা গেল ট্যাঁ ট্যাঁ করে একটি অচেনা প্রাণীর কান্নার শব্দ, অনেকটা রাত পাখির ডাকের মতো। পৃথিবীতে এলো একজন নতুন মানুষ। সব মানুষই প্রথমে কাঁদতে কাঁদতে ভূমি স্পর্শ করে,
কিছুক্ষণ পরে দাই যখন কোলে করে দরজার কাছে কাপড়ে জড়ানো শিশুটিকে এনে দেখালো, ভরত প্রথমে কোনো কথাই বলতে পারল না। মধ্যবয়স্কা দাইটি কলকল করে কত কথাই বলে যাচ্ছে। ভরত কিছুই শুনছে না, সে শুধু ভাবছে, একটি মানুষের আমি জন্ম দিয়েছি, এটা এখনো যেন আমার কাছে অবিশ্বাস্য। আমি এখন পিতা। মহিলামণিকে আরো 3 দিন আঁতুড় ঘরেই থাকতে হবে। ভরত তার কাছে যেতে পারবে না। সৌভাগ্যক্রমে বৃষ্টিও ধরে গেল একটু পরেই। বাড়ির মধ্যে এসে মহিলামণির ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের মূর্তির সামনে মাটিতে মাথা ঠেকিয়ে ভরত প্রণাম করল। তখনই তার চোখে এলো অশ্রু। হ্যাঁ, ঈশ্বর আছেন, অশেষ করুণাময় ঈশ্বর এই দম্পতিকে একটি সন্তান উপহার দিয়েছেন। ভরত এতকাল তার জীবনটাকে অর্থহীন ভেবে এসেছে। নিয়তি তাকে বঞ্চনা করেছে বারবার। নিজের মাকে সে চেনে না। পিতা হিসেবে যিনি পরিচিত, তিনিই যে তার প্রকৃত জন্মদাতা তারও কোনো ঠিক নেই। এবং সেই তিনিও পুত্র হিসেবে তাকে কোনো স্বীকৃতি দেননি। এই পৃথিবীতে ভরত সেই মানুষটিকেই সবচেয়ে বেশি ভয় পায়। আজ যে শিশুটি জন্মালো, সবাই জানবে আমিই তার পিতা। আমি তাকে বুকে জড়িয়ে রাখব। শত ঝড় ঝাপটা এলেও 2 হাত দিয়ে আড়াল করে রাখব আমার এই প্রাণ শিখা। নিজের জীবনে আমি কখনো এক বিন্দু স্নেহ পাইনি। নিজের সন্তানের উপর উজাড় করে দেব বুক ভরা স্নেহ মমতা। ভরতের এতদিন বেঁচে থাকারই কথা ছিল না। তার মনে পড়ল জঙ্গলের মধ্যে সেই রাত্রির কথা। সমস্ত শরীর মাটিতে গাঁথা, শুধু মুখখানি বাইরে। যে কোনো মুহূর্তে কোনো হিংস্র জানোয়ার তাকে শেষ করে দিতে পারত। দৈবাত আদিবাসীরা তাকে দেখতে পেয়েছিল। সেই আদিবাসীদের কি ঠিক সেই সময় ভগবানই সেখানে পাঠিয়েছিলেন? নিশ্চয়ই তাই। ঈশ্বরের করুণা ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব ছিল না। কিন্তু আগে আমাকে মাটিতে পোঁতা হয়েছিল কেন? তখন কেন ঈশ্বর বাধা দেননি? এমন নিষ্ঠুর শাস্তি পাওয়ার যোগ্য কোনো অপরাধ কি আমি করেছিলাম? যাক, থাক, ঈশ্বরের অভিপ্রায়ের সম্পর্কে কোনো প্রশ্ন করতে নেই। বারবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলে আজ তো ঈশ্বর আমাকে আশাতীত পুরস্কার দিয়েছেন। আজ আমি একজন সার্থক পুরুষ। ভরত এখন অনেক দিক থেকেই সার্থক। ব্যাংকের চাকরিতে তার পদোন্নতি হয়েছে। স্ত্রী ভাগ্যেই এই উন্নতি বলা যেতে পারে। ব্যাংকের এজেন্ট ফার্গুসন সাহেব ভরতের কর্মকুশলতায় সন্তুষ্ট ছিলেন। ভরত বিবাহ করেছে শুনে তিনি একদিন তাকে ডেকে বলেছিলেন, বাবু, তোমার এখন উপার্জন বৃদ্ধির প্রয়োজন আমি বুঝি। তোমাকে আমি কলকাতায় বদলি করে দিতে পারি, অথবা পুরীতে আমাদের ব্যাংকের যে নতুন শাখা হচ্ছে, তুমি সেখানকার ভার নিয়ে ম্যানেজার হতে পারো। ভরতের কলকাতা সম্পর্কে কোনো আগ্রহ নেই। সে পুরীতে যাওয়ার প্রস্তাবই বেছে নিয়েছিল। নতুন শাখা প্রতিষ্ঠায় পরিশ্রম বেশি, তাতে অবশ্য তার কোনো আপত্তি নেই। কাজের মধ্যে ডুবে থাকাতে সে তৃপ্তি পায়। স্বর্গদ্বারের কাছেই একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। বাড়ির সংলগ্ন জমি রয়েছে অনেকখানি। গাছপালা বা বাগান নেই অবশ্য, কিন্তু বেশ খোলামেলা পরিবেশ। দোতলা বাড়িটি ভারী সুন্দর করে সাজিয়েছে মহিলামণি। অকাল বৈধব্যের জন্য কোনোদিন পিতৃগৃহ ছেড়ে বাইরে যাওয়া আসা ছিল না তার। ভাগ্যের এক সুমধুর মোচড়ে সে একটা নিজস্ব সংসার পেয়ে গেছে। তার রুচিবোধ সূক্ষ্ম। বেশি আসবাবপত্রে না ভরিয়েও ঘরগুলিতে সে শোভশ্রী এনেছে। অতিথিরা এসে মুগ্ধ হয়। বিয়ের আগে এরা দুজনেই ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়েছিল, কিন্তু ভরত সে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি। ছাত্র বয়সের নাস্তিকতা বোধ আমাকে কখনো ছাড়েনি। ব্রাহ্মদের উপাসনা ও উপদেশের বাহুল্য সম্পর্কে
একটা গোপন তাচ্ছিল্যের ভাব ছিল আমার মনে। দীক্ষা নিতে রাজি হয়েছিলাম প্রয়োজনের খাতিরে। ব্রাহ্মদের সক্রিয় সমর্থন না পেলে কটক শহরে বসে বিধবা বিবাহ সম্ভব ছিল না। তবে মহিলামণি তারপর থেকে ব্রাহ্মদের সব রকম আচার আচরণ মেনে চলে। পুরীতে ব্রাহ্ম সমাজ নেই, সে একা একাই মাঝে মাঝে উপাসনায় বসে, চক্ষু বুঝে বিভোর হয়ে রবীন্দ্রবাবুর শেখানো ব্রহ্মসঙ্গীত গায়। অবশ্য একটি পৃথক ঘরে রাধাকৃষ্ণের বিগ্রহও রেখেছে, সেখানেও প্রতিদিন সকালে ফুল জল দেয়। এই বৈপরীত্যের মধ্যে যেন কোনো অস্বাভাবিকতা নেই। মহিলামণির যুক্তি এই যে, বিয়ে করেছি বলেই তো আমি আমার বাবা মা ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিই। সুতরাং বাল্যকাল থেকে আমি যে রাধাকৃষ্ণের মূর্তিকে পুজো দিয়ে এসেছি সেটাই বা ছাড়বো কেন? আর ব্রাহ্ম ধর্মের মাধ্যমে আমি আমার স্বামীকে পেয়েছি, সুতরাং এ ধর্মকেও আমি শ্রদ্ধা জানাবো। নিরাকারের ভজনা ও পৌত্তলিকতার এমন শান্তিপূর্ণ সহাবস্থান আর কোথাও দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ভরত এতদিন কোনো ধর্মেরই ধার ধারেনি। সে এখন পাক্কা সাহেবী পোশাক পরে অফিসে যায়, নইলে ম্যানেজার হিসেবে লোকে তাকে সমীহ করবে কেন? ইংরেজ কিংবা দোআঁশলা ফিরিঙ্গিরাই ব্যাংকের ম্যানেজার হয়। দিশি লোকের এই পদ পাওয়া দুর্লভ ঘটনা। বাড়িতেও লোকজন এলে ভরত পায়ে মোজা না দিয়ে কারোর সামনে বেরোয় না। মদ্যপানের প্রতি তার ঝোঁক না থাকলেও সে নৈশভোজনের সময় একপাত্র সেরি পান করে। মহিলামণি যখন তন্ময় ভাবে ব্রহ্মসঙ্গীত গায়, সে দূরে বসে মাথা দোলায়, কিন্তু কখনো পরম ব্রহ্মের প্রসঙ্গ উঠলে সে মৃদু হাসির সঙ্গে বলে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমি ব্রহ্ম বিষয়ে এর বেশি কিছু জানি না। ভরত রাধাকৃষ্ণের মূর্তির সামনেও কোনো দিন মাথা নত করেনি, কিন্তু সন্তান জন্মের রাতে কি যে হলো তার, সে ঠাকুর ঘরে শুয়ে থেকে বহুক্ষণ অশ্রুবর্ষণ করতে লাগলো। হয়তো বাল্য স্মৃতি প্রবল আলোড়ন তুলেছিল তার বুকে। ত্রিপুরার রাজবাড়িতে সে রাধাকৃষ্ণের নিত্য পূজা দেখেছে, রাসলীলা দেখেছে, পদাবলী কীর্তন শুনেছে। সেই সব স্মৃতি ফিরে এসেছে অকস্মাৎ। রক্তের উত্তরাধিকার সে অস্বীকার করতে পারে না। তার সন্তান তার মধ্যে জাগিয়ে দিয়েছে বংশ পরম্পরাবোধ। পরদিন থেকে ভরত রীতিমতো আস্তিক হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে সে ঠাকুর ঘরে প্রণাম না সেরে জল পান করে না। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল মহিলামণি। শিশুটি এখন আর শুধু কাঁদে না, হাসতেও শিখেছে। 2 চামচ অতি স্বচ্ছ সমুদ্রের জলের মতন তার টলটলে দুটি চোখ। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে চতুর্দিক দেখে আর হঠাৎ হঠাৎ ঠিক করে হেসে দেয়। ভরত ভাবে, এইটুকু অবোধ শিশু পৃথিবীর কি দেখে এমন আনন্দ পাচ্ছে, নাকি ওর মনে পড়ছে গত জন্মের কথা। প্রতিদিন এই শিশুর পরিবর্তন গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে ভরত। ক্রমশ এর নাক, চোখ, কপাল আরো স্পষ্ট হচ্ছে। মুখের সেই রক্তাভ ভাবটা কেটে গেছে, তবু পুতুলের রূপ থেকে মানুষ হয়ে উঠতে যেন এখনো অনেক দেরি। ভরত দেখেছে, গরুর যখন বাচ্চা হয়, বাছুরটা খানিক বাদেই লাফালাফি শুরু করে। ছাগল ছানাগুলো জন্মের একদিন পরেই এদিক ওদিক ছুটে যায়। আর মানুষের বাচ্চার স্বাবলম্বী হয়ে উঠতে এত সময় লাগে? 2 মাস হয়ে গেল, এখনো আমাদের ছেলেটিকে চিৎ করে মাটিতে শুইয়ে রাখলে অসহায় কচ্ছপের মতন হাত পা ছোঁড়ে, নিজে নিজে উপুর হতেও পারে না। প্রতিবেশিনীরা এসে বলে, ছেলেটির চোখ দুটি অবিকল মায়ের মতন, ঠোঁটও মায়ের মতন, কিন্তু থুতনির কাজটায় বাবার সঙ্গে খুব মিল। ভরত কিছুই বুঝতে পারে না। তার ব্যাংকের ক্যাশবাবু একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিয়মিত পুজো আচ্চা করেন। তিনি একদিন দেখতে এসে বললেন, এ তো দেখছি মায়ের মুখ পেয়েছে। মাতৃমুখী সন্তান সুখী হয়, তবে এর কপাল বাবার মতন, ললাটে রাজটিকা একেবারে স্পষ্ট।
এই কথাটা শুনে ভরত চমকে উঠেছিল, কিন্তু ক্যাশবাবু পর মুহূর্তেই বললেন, এ ছেলে ভবিষ্যতে নির্ঘাত জর্জ কিংবা ম্যাজিস্ট্রেট হবে। তখন ভরতের হাসি পেয়েছিল। এই যুগে জজ ম্যাজিস্ট্রেটরাই রাজা। ভরত নিজে যদিও কোনো মিল খুঁজে পায় না, কিন্তু অন্য কেউ যখন তার পুত্রের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পিতার মিল খুঁজে পায়, তখন তা শুনে গুপ্ত সুখ অনুভব করে। মহিলামণি যখন দোতলার বারান্দায় বসে ছেলেকে স্তন্যপান করায়, তখন ভরত মুগ্ধভাবে তাকিয়ে থাকে। সে ভাবে, আমাকে কি কেউ কখনো অমনভাবে কোলে শুইয়ে বুকের দুধ খাইয়েছে? আমার জননী তো আমাকে জন্ম দিয়েই বিদায় নিয়েছে, তবু আমি বেঁচে থাকলাম কি করে? কোনো রমণীর কোলে মাথা রাখার স্মৃতি আমার নেই। একদিন শেষ বিকেলের পড়ন্ত আলোয় মহিলামণিকে সেই অবস্থায় দেখে দারুণ চমকে উঠল ভরত। যেন যেন অবিকল ভূমিসুতা। ঠিক ভূমিকম্পেরই মতন কেঁপে উঠল ভরতের বুক। তার স্ত্রীর মুখের একটা পাশের সঙ্গে ভূমিসুতার মুখের কিছুটা আদল আছে ঠিকই, কিন্তু এতখানি মিল মনে হয়নি কখনো। অথচ বুকের জামা খোলা, একটি স্তনে সন্তানের মুখ, জননী মুখ নিচু করে চেয়ে আছে সন্তানের দিকে। এই ভঙ্গিতে ভূমিসুতাকে তো কখনো দেখেনি ভরত। তবু কেন এমন মনে হলো? 2-3 বার চোখ ফিরিয়ে নিয়ে আবার চাইতেও সে ঘোর ভাঙল না। ভরত তখন সরে গেল সে জায়গা থেকে। বিয়ের পর একাধিকবার স্ত্রীর কাছে ভূমিসুতার বৃত্তান্ত বলবে বলবে ভেবেও শেষ পর্যন্ত বলতে পারেনি ভরত। বলে ফেলতে পারলে ভরত অনেকখানি ভার মুক্ত হতো, কিন্তু বলা উচিত কিনা সে সম্পর্কে মনস্থির করতে পারেনি। চিরতরে হারিয়ে গেছে ভূমিসুতা। জীবনের সে একটি লুপ্ত অধ্যায়। তার স্মৃতি আর জাগিয়ে রেখে কি হবে? মনে পড়লেই বরং অপরাধ বোধ জাগে। এমন সুখের দিনে কেন হানা দেবে সেই মুখ? মহিলামণিকে বলতে হবে, মাথার চুল যেন সে ঘুরিয়ে বুকের ওপর না আনে। ঘুমন্ত সন্তানের মুখের দিকে অনেকক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে ভরত। শুধু কি মায়ের সঙ্গেই মুখের মিল এই শিশুর, নাকি ভূমিসুতা নামনি এক ভাগ্যহীনা রমণীরও কোনো ছাপ রয়েছে? মহিলামণি ছেলেকে সোনা সোনা বলে ডাকে, কিন্তু তার তো একটা পোশাকি নামও দিতে হবে। মহিলামণি স্বামীকে বলেছে, আপনাদের আসামে পুরুষদের কেমন নাম হয় আমি তো তা জানি না, আপনি সেই রকম একটি নাম দিন। ভরত চুপ করে থাকে। এখানে সবাই জানে ভরত এসেছে আসাম রাজ্য থেকে, তবে ভরতের জন্মদাত্রী ছিলেন আসামের রমণী। এছাড়া আসামের সঙ্গে ভরতের আর কোনো সম্পর্ক নেই। কোনোদিন সে সেখানে যায়নি। ত্রিপুরা থেকেও তাকে প্রাণ নিয়ে পালাতে হয়েছে। বাংলা থেকেও এক হিসেবে সে বিতাড়িত। শশীভূষণ বলেছিলেন তিনি আর কোনোদিন ভরতের মুখ দেখতে চান না। শেষ পর্যন্ত এই ওড়িশাতে এসেই সে প্রতিষ্ঠা পেয়েছে। এখানেই সে কাটিয়ে দেবে বাকি জীবন। তার সন্তান হবে ওড়িশারই মানুষ। অনেক ভেবেচিন্তে ছেলের নাম রাখা হলো জগৎপতি। জগন্নাথ রাখাই প্রায় স্থির হয়ে গিয়েছিল, কিন্তু এই নামে এখানে এত মানুষ আছে যে রাস্তায় দাঁড়িয়ে জগন্নাথ বলে ডাকলে একসঙ্গে 4-5 জন মানুষ সাড়া দেবে। জগৎপতি আর জগন্নাথের অর্থ একই। কলেজে পড়ার সময় ভরত নিজের পদবি লিখিয়েছিল সিংহ। এখন থেকে সিং হয়ে যাবে। ভারতের বহু রাজ্যের মানুষেরই সিং পদবি হয়। তার পুত্র হয়ে যাবে সিংদেও। আমার ছেলের নাম জগৎপতি সিংদেও। চমৎকার। আগে ব্যাংকের সব কাজকর্ম চুকিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভরতের দেরি হতো। এখন সে 5টা বাজতে না বাজতেই ঝাঁপ বন্ধ করে ছুটে আসে। অফিসের কাজের মধ্যেও স্ত্রী ও পুত্রের মুখ মনে পড়ে শতবার। বাড়ি তাকে টানে।
কটক শহরে গান বাজনা থিয়েটারের একটা সাংস্কৃতিক জীবন ছিল। পুরীতে সেরকম কিছুই নেই। ভরত তার জন্য অভাবও বোধ করে না। মাঝে মাঝে সমুদ্রের সামনের বেলাভূমিতে সন্ধে থেকে অনেক রাত পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে সে বেড়ায়। ছেলে এখন কিছু কিছু শব্দ উচ্চারণ করতে শিখেছে, কিন্তু তার কোনো মানে বোঝা যায় না। ভরতও সেই রকম অর্থহীন ভাষাতেই ছেলের সঙ্গে গল্প করে। বাড়ি ফিরে ভরত ছেলেকে তার মায়ের কোলে দিয়ে বলে, আমার জীবনটা ভরে গেছে মণি, আমি আর কিছুই চাই না। জগৎপতির যখন 1.5 বছর বয়স, সেই সময় কটক থেকে খবর এলো যে মহিলামণির বাবা খুব অসুস্থ। তিনি একবার নাতির মুখ দেখতে চান। মহিলামণির বাপের বাড়ির লোকেরা তার বিবাহ নিমরাজি অবস্থায় মেনে নিয়েছিল। বিধবা বিবাহ এবং ব্রাহ্মধর্ম নেওয়ার জন্য অন্য আত্মীয় স্বজনরা রুষ্ট হয়েছিল। তাই বিয়ের পর এদের সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা হয়নি। মহিলামণির 2 দাদা অবশ্য এর মধ্যে একাধিকবার এসে দেখা করে গেছে। জগৎপতির অন্নপ্রাশনের সময় কটক থেকে অনেক উপহার সামগ্রীও এসেছিল। মহিলামণির 1 মাসই পুরীতেই থাকেন। তার বাড়ির সঙ্গেও আসা যাওয়া আছে। অর্থাৎ মহিলামণির বাপের বাড়ির দিক থেকে সম্পর্কটা না গ্রহণ না বর্জনের মতন। বাবার অসুখের সংবাদ ও আমন্ত্রণ পেয়ে মহিলামণি কটক যাওয়ার জন্য অধীর হল। স্ত্রী ও পুত্রকে ভরসা করে অন্য কারুর সঙ্গে পাঠানো যায় না, ভরতকে সঙ্গে যেতে হয়। কিন্তু এজেন্টের অনুমতি ছাড়া ভরতের পক্ষে হুট করে পুরী ছেড়ে যাওয়া সম্ভব নয়। ভরত হেড অফিসে অনুমতি চেয়ে তার পাঠালো। এখানে কাজের দায়িত্ব দিয়ে যাওয়ার মতন বিশ্বস্ত লোকেরও খুব অভাব। বিশেষত ভাগ্যধর মিশ্র নামে অধীনস্থ একজন কর্মচারী আড়ালে শত্রুতা করছে কিছুদিন ধরে। যাদের নিয়ে সে ভরতের বিরুদ্ধে ঘোঁট পাকায় তাদেরই 2-1 জন ভরতকে সে কথা জানিয়ে দিয়েছে। ভাগ্যধর লোকটি বেশ শক্তিশালী, সুতীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কথার জাল বিস্তার করে মানুষকে বশীভূত করতে পারে। অনেক বিষয়ে খোঁজ খবর রাখে, কিন্তু ব্যাংকে চাকরির পক্ষে সে অযোগ্য। ভরত লক্ষ্য করেছে অনেক মানুষই জগৎ সংসারের সঠিক ভূমিকাটি পায় না বলে নিষ্প্রভ হয়ে থাকে। জলদস্যুদের সর্দার হলে যে ব্যক্তিটি প্রভূত উন্নতি করতে পারত, সওদাগরি অফিসের কেরানি হিসেবে সে একেবারে ব্যর্থ। যার হওয়া উচিত ছিল যাত্রা দলের অভিনেতা, ধনী বাড়ির রান্নাঘরের পাচক হিসেবে তাকে মানাবে কেন? উকিল হিসেবে যে সার্থক হতে পারত, স্কুল মাস্টার হিসেবে সে বিরক্তিকর। ভাগ্যধরের হওয়া উচিত ছিল কোনো জমিদারির নায়েব। সে জমিদার আর প্রজাই দুপক্ষকেই ঘোল খাইয়ে রাখতে পারত। তার এক প্রতিপত্তিশালী কাকার সূত্রে সে এই ব্যাংকের চাকরি জোগাড় করেছে। সে ইংরেজি প্রায় কিছুই জানে না। ভাষা শিক্ষার ব্যাপারে তার আগ্রহও নেই। অঙ্কের ব্যাপারেও সে অমনোযোগী, কিন্তু নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার মতন ব্যক্তিত্বের অধিকারী। ব্যাংকের অন্যান্য কর্মচারীরা ভাগ্যধরকে ভয় পায়। ভরতের প্রতি তার যেন জাত ক্রোধ আছে। সামনাসামনি মিষ্টি ব্যবহার করলেও আড়ালে অন্য কথা বলে। ভরত 2-1 বার তার গুরুতর ভুল ধরে ফেলেছে। সেজন্য আমি ভাগ্যধরকে বরখাস্ত করতে পারতাম, সে অধিকার আমার আছে। কিন্তু এই বাজারে কারুর চাকরি খেতে চাই না। তাছাড়া সত্যি কথা বলতে কি, ভাগ্যধরকে আমি নিজেও একটু একটু ভয় পাই। এখন আমার আশঙ্কা হলো আমার অনুপস্থিতিতে ভাগ্যধর একটা বড় রকমের গোলমাল পাকাতে পারে। সহকারী ম্যানেজার দীনবন্ধু পটনায়ক অতি মৃদু স্বভাবের মানুষ। ভাগ্যধরকে যেমন নায়েব হিসেবে মানাতো, তেমনি দীনবন্ধুর হওয়া উচিত ছিল কোনো পাহাড়ের গুহায় নির্জন সাধক। ভাগ্যধর ধমক ধামক দিয়ে দীনবন্ধুকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। টাকা পয়সার যদি তছরূপ হয়, ভাগ্যধর কৌশলে হয়তো সে দায়িত্ব আমার ঘাড়েই ফেলে দেবে। আমার নিজস্ব কোনো সম্পত্তিই নেই, সঞ্চয়ও নেই, সে দায় মেটাবো কিভাবে? অথচ ছুটি নিতে হলে ব্যাংকের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে, সে ব্যবস্থা আমারই করে যাওয়া উচিত। অনেক ভেবে চিন্তে ভরত একদিন বিকেলবেলা 2টোর পর অন্য কর্মচারীদের বিদায় দিয়ে ভাগ্যধরকে ডেকে বসালো নিজের কামরায়।
ভাগ্যধর 6 ফিটের ওপর লম্বা, জোয়ান পুরুষ, মাথায় ঝাঁকড়া চুল, অনবরত পান খায় বলে তার ঠোঁট সবসময় লাল, কষের পাশ দিয়ে একটু একটু রস গড়ায়। কথা বলার সময় সে সোজাসুজি মর্মভেদী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভরতের আবার মনে হলো, ভাগ্যধর যদি হতো কোনো জমিদারের নায়েব আর সে হতো প্রজা, তাহলে এরকম নায়েবের সামনে সে সবসময় তটস্থ হয়ে থাকত। ভাগ্যধর বাবু, আপনাকে আমি একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করব, আপনি সোজাসুজি উত্তর দেবেন। আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না। তা ঠিক, সেই জন্যই আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি। আপনার প্রতি কি আমি কখনো কোনো অন্যায় ব্যবহার করেছি? আপনার প্রতি কোনো অবিচার করা হয়েছে? আপনি আমাকে পছন্দ করেন না তা জানি, কেন? আমার চরিত্রে কোনো দোষ আছে? না, আপনি সচ্চরিত্রের মানুষ, বিনয়ী, ভদ্র, এসব তো স্বীকার করতেই হবে। কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না, এ কথাও তো ঠিক। তা ঠিক। জানতে পারি কি কেন? ভাগ্যধর একটুক্ষণ ভরতের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, অনেকগুলি কারণ দেখানো যায়, এক কথায় উত্তর দেব? তাই দিন। ভাগ্যধর সঙ্গে সঙ্গে একটা তীরের মতন উত্তর ছুঁড়ে দিল, কারণ আপনি বাঙালি। ভরত দারুণ চমকে খানিকটা পিছিয়ে এলো। আর যাই হোক, এরকম উত্তর সে আশা করেনি। অস্ফুট স্বরে সে বলল, বাঙালি? কিন্তু আমার জন্ম তো আসামে। তা হোক, আপনি কলকাতায় লেখাপড়া শিখেছেন, সেখানে বাঙালি বনে গেছেন। আমাদের ওড়িশার ছেলেরাও কলকাতায় লেখাপড়া শিখতে গিয়ে বাঙালি সাজে, বাপ ঠাকুরদার ধর্ম ছেড়ে ব্রহ্ম হয়, বাংলা গান করে, বাড়িতে বাংলা পত্রিকা রাখে। আমি ওড়িশার মেয়ে বিয়ে করেছি, ওড়িয়া ভাষা জানি, ওড়িয়া পত্রিকাও পড়ি, তবু আমি... দেখুন মশাই, কয়লা যেমন শতবার ধুলেও তার কালো রং ঘোচে না, তেমনি বাঙালিরা যেখানেই থাকুক আর যে মেয়েই বিয়ে করুক, তাদের বাঙালিত্ব ঘোচে না। তাই? কিন্তু শুধু বাঙালি হওয়াটাই এত দোষের কেন? বাঙালিদের জন্যই তো আজ ওড়িশার এই দুর্দশা। ঠিক বুঝলাম না। আপনি বাঙালি ভাবে চিন্তা করেন, তাই বোঝেন না আমাদের কি আছে এখন। উড়িয়া নামে কোনো জাত আছে, না ওড়িশা নামে কোনো রাজ্য আছে? আমাদের সম্বলপুর জেলা জোড়া আছে মধ্যপ্রদেশের সঙ্গে। গঞ্জাম জেলাটা একবার গেল মধ্যপ্রদেশে, একবার গেল মাদ্রাজে। বাকি ওড়িশা গ্রাস করে নিল বাংলা। বাংলার সরকার বাংলার উন্নতির জন্য যত চিন্তা করে, ওড়িশাকে নিয়ে মাথাই ঘামায় না। আমরা পড়ে আছি অন্ধকারে। ভাগ্যধর বাবু, ওড়িশা টুকরো টুকরো হয়ে আছে তা জানি, কিন্তু তা কি বাঙালিরা করেছে? না, তা করেনি। তবে বাঙালিদের দোষ দিচ্ছেন কেন? ওড়িশাকে টুকরো টুকরো করেছে ইংরেজ সরকার, তারা ছুতো দেয় শাসন কাজের সুবিধের জন্য। আপনারা প্রতিবাদ করতে পারেননি? এখনো আপনারা সম্বলপুর গঞ্জাম ছিনিয়ে আনার জন্য... কার বিরুদ্ধে প্রতিবাদ করব? ইংরেজ সরকারের বিরুদ্ধে? তা আবার হয় নাকি? ইংরেজরা যুদ্ধে জয় করে নিয়েছে ওড়িশা, এখন তারা রাজা, এখন তারা ইচ্ছে মতন এদেশটাকে যেমন খুশি ভাগ করবে, এতে আমাদের বলার কি আছে? নিরস্ত্র প্রজা কখনো রাজার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাতে পারে? এ তো ভারী অদ্ভুত কথা। তবে বাঙালিদের উপর আপনাদের রাগ কেন? তার কারণ ইংরেজ সরকার ওড়িশাকে ছিন্ন ভিন্ন করে অন্ধকারে ঠেলে রেখেছে, আর বাঙালিরা তার সুযোগ নিয়েছে। আপনাদের বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, আর এখানে সূর্যাস্ত আইন। সেই সুযোগে একটার পর একটা জমিদারি কিনে নিচ্ছে বাঙালিরা। ডাক্তার, মোক্তার, মাস্টার, ব্যারিস্টার সব বাঙালি। এ তো প্রতিযোগিতার ব্যাপার, যোগ্যতার ব্যাপার। শুধু বাঙালি হলেই কি কেউ কাজ পায়? প্রতিযোগিতা আবার কি মশাই? আপনাদের ওখানে স্কুল কলেজ খুলেছে, আপনারা 2 পাতা ইংরেজি বেশি পড়েছেন, সেটাই যোগ্যতা হয়ে গেল। আপনি ম্যানেজারের চেয়ারে বসেছেন, আমি কেন টেবিলের দিকে বসে থাকব? আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে জিততে পারবেন? ভরতের হঠাৎ হাসি পেয়ে গেল।
পাঞ্জা লড়ে জেতাটাই যে ব্যাংকের ম্যানেজার হওয়ার প্রকৃষ্ট উপায়, এমন কথা কে কবে শুনেছে? ভাগ্যধর প্রায় ধমক দেবার সুরে বলল, হাসছেন কেন? খানিকটা ইংরেজি বিদ্যা ছাড়া জীবনে আর কোন ক্ষেত্রে আপনি আমার সঙ্গে জিততে পারবেন? তা হয়তো ঠিক, কিন্তু ভাগ্যধর বাবু, আমি যদি আজ পদত্যাগ করি কিংবা কোম্পানি আমাকে সরিয়ে দেয়, তাহলেও কি আপনি এখানকার ম্যানেজার হতে পারবেন? দীনবন্ধুবাবুর দাবি বেশি। দীনবন্ধুকে আমি ল্যাং মেরে ফেলে দেব। অর্থাৎ শুধু বাঙালি নয়, একজন ওড়িয়াও যদি আপনার মাথার ওপর থাকে, তাকেও আপনি সরিয়ে দিতে চান। কিন্তু শুধু ল্যাং মেরে কি ম্যানেজার হওয়া যায়? ইংরেজিতে চিঠিপত্র লিখতে হবে যে। তলার কর্মচারীরা লিখবে, আমি সই মারব। ভালো করে হিসেবপত্র বোঝার ব্যাপার আছে। দীনবন্ধুর মতন কেরানি তা বুঝবে। আপনি কিছু কাজ না করেও ম্যানেজার হতে চান? অনেক বাঙালিকে আমি দেখেছি কিছুই কাজ করে না, শুধু ডিগ্রির জোরে আমাদের মাথার ওপর লাঠি ঘোড়ায়। ভাগ্যধর যতবার বাঙালি শব্দটা উচ্চারণ করছে, ততবারই যেন দাঁতে দাঁত ঘষছে। বাঙালি বিদ্বেষের পরিচয় আগেও পেয়েছে ভরত। কটকে থাকার সময় ফকিরমোহন বাবুর কাছেও শুনেছে শিক্ষাক্ষেত্রে উড়িয়াদের ক্ষোভের কারণ, কিন্তু ভাগ্যধরের মতন এমন তীব্র ও উগ্র ভাব আর কারোর মধ্যে সে দেখেনি। ওড়িশার মানুষ সাধারণত বিনীত ও নম্র হয়, ভাগ্যধরের মধ্যে সেসবের নামগন্ধও নেই। তার মনে পড়ল, পাটনায় খোদাবাক্স নামে এক পুলিশ অফিসার তাকে বলেছিল হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ কিভাবে বাড়ছে। এখন সে বুঝল, শুধু হিন্দু মুসলমান নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যেও বিভেদ ঘটিয়ে দেওয়া ইংরেজদের নীতি। ওড়িশার খানিকটা অংশ কেটে কুটে বাংলার সঙ্গে জুড়ে দেওয়ায় বাঙালি আর ওড়িয়াদের মধ্যে তিক্ততা বাড়তেই থাকবে, এটাই ইংরেজদের অভিপ্রায়। রাজ্য শাসনের এই ভেদনীতি বুঝতে পেরেও সাধারণ মানুষ সুযোগ সন্ধানী হবেই। আসামও একসময়ে বাংলার সঙ্গে যুক্ত ছিল, ২০-২২ বছর আগে পৃথক হয়ে গেছে। এখন আবার শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটাকে আসামে দিয়ে দেওয়া হবে। তা যদি হয়, তাহলে আসামের মানুষদের সঙ্গে বাঙালিদের ঝগড়া লেগে যাবে। ভরত বলল, ভাগ্যধর বাবু, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এমন অকপট স্পষ্টভাবে কেউ মনের কথা খুলে বলে না। বাঙালি বলে আপনি আমাকে সহ্য করতে পারেন না, বেশ। এবার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনি যদি বাঙালি হতেন এবং এরকম একটি ব্যাংকের ম্যানেজার হতেন, তাহলে কি একজন কর্মচারীর ঈর্ষার কথা শুনে চাকরি ছেড়ে দিতেন? না, অবশ্যই না। আমিও চাকরি ছাড়ছি না। সুতরাং আপনি চেষ্টা করে যাবেন কি করে আমাকে চেয়ার থেকে সরানো যায়। আমিও চেষ্টা করে যাব এই চেয়ার আঁকড়ে ধরে থাকার। আপনি শুনেছেন নিশ্চয়ই আমি ছুটি নিতে যাচ্ছি। কাল কটকে আরেকটা তার পাঠিয়ে জানাবো, আমার অনুপস্থিতিতে সমস্ত কাজের ভার থাকবে দীনবন্ধু বাবু এবং আপনার ওপর। কোনো গোলযোগ হলে সে দায়িত্ব আপনাদের দুজনকেই বহন করতে হবে। আমি ফিরে এলে পাই পয়সার হিসেব পর্যন্ত আমাকে বুঝিয়ে দেবেন, কেমন? ন্যায্য প্রস্তাব। সিংহবাবু, আমি প্রথমেই বলেছি, মানুষ হিসেবে আপনি খারাপ নন। আমার নামে হেড অফিসে এ পর্যন্ত কোনো অভিযোগ পাঠাননি। ব্যক্তিগতভাবে আপনার ওপর আমার কোনো রাগ নেই। আমি কটক থেকে ফিরে আসি, তারপর একদিন আপনার সঙ্গে পাঞ্জা লড়ে দেখতে হবে। তিন দিন পর ভরত স্ত্রী পুত্রকে নিয়ে কটক যাত্রা করল। পুরী পর্যন্ত লাইন পাতা হয়নি। ট্রেন ধরতে হবে খুর্দা রোড থেকে। সে পর্যন্ত যেতে হবে পালকিতে। শীত পড়েছে বেজায়, তাই তীর্থযাত্রীর সংখ্যা ইদানিং বেশ কম। পথের খানিকটা অংশ খুব নির্জন, অরণ্য প্রায়। কখনো সখনো সেখানে ডাকাতের উপদ্রবের কথা শোনা যায়। তাই দুজন সশস্ত্র পাহারাদারও সঙ্গে নেওয়া হলো। চার বেহারার এই পালকিটিতে ভরত আর মহিলামণি বসেছে মুখোমুখি। শিশুপুত্রটি একবার বাবার কোলে একবার মায়ের কোলে যাচ্ছে। ২-৪টে শব্দ সে এখন উচ্চারণ করতে পারে। সেই যৎকিঞ্চিত শব্দভাণ্ডার দিয়েই সে পৃথিবীর যাবতীয় বিষয়ে কৌতূহল প্রকাশ করে। ছেলেকে সুন্দর করে সাজিয়েছে মহিলামণি।
গায়ে একটা লাল মখমলের জামা, মাথায় সাদা উলের টুপি, পায়ে সাদা মোজা, দুহাতে দুটি সোনার বালা। মহিলামণির মাথায় এখন ঘোমটা নেই, চূড়ো করে বাঁধা চুলে ফুল গোঁজা। শীতের মিষ্টি রোদে ঝলমল করছে তার ফর্সা মুখ। দুজনে গল্প করতে করতে যাচ্ছে। বিকেলের আগেই রেল স্টেশনে পৌঁছে যাবার কথা, কিন্তু এরই মধ্যে একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটল। আবার কি ভয়ঙ্কর ঘটনা ঘটল ভরতের জীবনে? কোন বিপদে পড়তে চলেছে ভরত? জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ভরতের জীবন কি কখনো সুস্থির হবে না? যখনই তার জীবনে একটা আশার আলো দেখা দেয়, তখনই ঘটে ছন্দপতন। এবারও কি তেমন কিছু ঘটতে চলেছে? কি? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন নবম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মহিম শুভায়ন রয়, নয়নমণি দেবশ্রী মুখার্জি, রবি সৌমেন চক্রবর্তী, বিবেকানন্দ প্রসূন দাস, গান্ধীজি সায়ন্তন ঘোষ, মহিলামণি অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।